ওয়েতে করতে পারো ততটা ভালোভাবে তুমি 3D কে রিপ্রেজেন্ট করতে পারো আর কি 2D তে। সো সেই রিপ্রেজেন্টেশনটা একটা 3D অবজেক্ট বা 3D যে জিনিসগুলো সেগুলোকে কিভাবে আমরা ডিভাইসের জন্য 2D তে কনভার্ট করে প্রজেক্ট করতে পারি, সেই ঘটনাগুলো নিয়েই হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। এবং সেই করতে গিয়ে আসলে কি কি সমস্যা ফেস করতে হয় বা কি কি চ্যালেঞ্জ থাকে এবং কোন ধরনের চ্যালেঞ্জে কি ধরনের আউটপুট আসে, সেগুলাই এখানে কিছুটা আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে সিওপি মানে হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, যেখান থেকে তুমি অবজেক্টটাকে দেখতেছো। এখানে যে আমরা ইয়াটা দেখতেছি সেটা হচ্ছে অবজেক্টটা এখানে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টটা, ঠিক আছে? সেটাকে আমরা দেখতেছি কিন্তু এই প্রজেকশন প্লেনের মাধ্যমে। ওকে, তুমি এখানে যে সাইজের দেখতেছো অবজেক্টটাও কিন্তু সেম সাইজের, কিন্তু অবজেক্টটা তোমার থেকে অনেক দূরে আছে, বাট তুমি সেটাকে প্রজেকশন প্লেনে তোমার আন্দাজেই কিন্তু তুমি প্লেস করতেছো। জাস্ট একটা চিন্তা করো যে মানে আমরা যখন একটা ছবি তুলি, একটা বিল্ডিং এর ছবি তুললাম বা একটা বড় কিছুর ছবি তুললাম, আমার আইডিয়াতে মস্তিষ্কের মধ্যে জিনিসটা ততটুকু বড়ই দেখাচ্ছে যতটুকু আমি ধারণা করতেছি। বাট যখন সেটাকে আমি প্রজেকশন প্লেনে প্লেস করতেছি তখন কিন্তু সেটা অতটা বড় হিসেবে প্লেস করি না, আমরা সেটাকে ছোট করে নিই। ঠিক আছে, তো তোমার সেন্টার অফ প্রজেকশন থেকে তুমি যেখান থেকে দেখতেছো সেখান থেকে অরিজিনাল অবজেক্টের মাঝামাঝিতে একটা কি স্থাপন হয়ে যাচ্ছে এখন, একটা প্রজেকশন প্লেন চলে আসতেছে। সেই প্রজেকশন প্লেনটাকে আসলে আমরা প্রজেক্টর বলতেছি বলতেছি এখানে। তো সেই প্রজেকশন প্লেনটা আসলে কেন দরকার হচ্ছে, সেটাই কারণে দরকার হচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে যেটা করতেছি, এই যে 3D গ্রাফিক্স পাইপলাইনে আমার যেটা মডেলিং ট্রান্সফরমেশন, এই মডেলিং ট্রান্সফরমেশন অবজেক্ট ডেফিনিশন এগুলো সবগুলো 3D তে, কারণ আমার রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের 3D তে। তাহলে আমাদের 3D অবজেক্ট আসতেছে, 3D অবজেক্টের ট্রান্সফরমেশন গুলো হচ্ছে স্কেলিং রোটেশন যা যা করার সবগুলাই। এখন সেটাকে আমাকে প্রজেক্ট করতে হবে 2D তে। তার মানে 3D অবজেক্ট এবং 2D আন্ডারস্ট্যান্ডিং বা 2D প্লেনের মাঝামাঝি একটা প্রজেকশন থাকবে, যেটা হচ্ছে 3D অবজেক্ট গুলোকে 2D তে কনভার্ট করবে। সেই 2D অবজেক্টটাকে পরবর্তীতে আমরা ডিসপ্লে স্ক্রিনের জন্য স্ক্যান কনভার্ট করতেছি। তাহলে এই প্রজেকশনটা আসলে কিভাবে হচ্ছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল উপজীব্য বিষয়। এটাকে যদি আমরা এখানে বইয়ের যে ডেফিনিশন সেটা অনুসারে দেখতে যাই, সেটা অনুসারে হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, যেখান থেকে হচ্ছে অবজেক্টটাকে দেখা হচ্ছে, সেই অবজেক্টটা ফর এক্সাম্পল এখানে সেই অবজেক্টটাকে আমরা একটা পয়েন্ট আকারে নিচ্ছি, পয়েন্ট পি। এই পয়েন্ট পিটাকে আমরা সেন্টার অফ প্রজেকশন থেকে দেখতেছি। তাহলে দেখতেছি সেটাকে আমি আসলে এই জায়গায় দেখতেছি না, সেটাকে আমি প্লেস করতেছি কোথায়? একটা প্লেনে। ঠিক আছে, সো আমরা সেটাকে একটা মিডিয়ামের উপর প্লেস করতেছি, যেটাকে আমরা কি বলতেছি, প্রজেকশন প্লেন বলতেছি। তো একটা প্রজেক্টরের মাধ্যমে তোমার এখন নতুন অবস্থান হচ্ছে পি প্রাইম। তাহলে পি এবং পি প্রাইমের মধ্যে ডিফারেন্সটা কি? পি হচ্ছে আমার 3D আর পি প্রাইমটা হচ্ছে আমার 2D। অর্থাৎ এই 3D যে অবজেক্টটা সেটাকে আমি 2D প্রজেকশন প্লেনে প্লেস করতেছি, যেন সেটাকে আমি আমার 2D ডিসপ্লে স্ক্রিনের জন্য কি করতে পারি, ইউজ করতে পারি, বা 2D ডিসপ্লে স্ক্রিনে সেটাকে আমি দেখাতে পারি। এখন সে টোটাল প্রজেকশনটাকে, তাহলে আমরা এখন প্রজেকশনের মেইন থিম যেটা সেটা একটু বোঝার চেষ্টা করলাম, যে আমার 3D জিনিসপত্রকে 2D তে কনভার্ট করে। সো সে প্রজেকশনটা যেটাকে আমরা করতে যাচ্ছি বা প্রজেক্ট যেটাকে আমরা করতে যাচ্ছি, 3D অবজেক্ট যেগুলো আমরা চোখে দেখতেছি সেগুলোকে 2D তে কনভার্ট করতে যাচ্ছি, সেটাকে লার্জ স্কেলে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন আর একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। ওকে, প্রজেক্ট মানে হচ্ছে যে কোনো কিছুকে শো করানো আর কি, রাইট? সামথিং এরকম। সো সেই শো করানোর ওয়েটা এক একজনের এক এক রকম। এখন সেই এক এক রকম থেকে লার্জ স্কেলে অর্থাৎ একদম টপ লেভেলে এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন আর একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। তাহলে পার্সপেক্টিভ প্রজেকশন আসলে কি করে? পার্সপেক্টিভ প্রজেকশন যেটা করে সেটা হচ্ছে যে একজন আর্টিস্ট বলো বা একজন হিউম্যান বিইং নর্মালি জিনিসটাকে যেভাবে দেখে, পার্সপেক্টিভ মানে হচ্ছে সেভাবে জিনিসটাকে প্রজেক্ট করা, নর্মালি সে যেভাবে দেখতেছে। তো নর্মালি তুমি একটা বিল্ডিং দেখতেছো, তুমি কিন্তু বিল্ডিং এর ওয়াইড হাইট ডেপথ এগুলো মাপতেছো না, বা বিল্ডিং এর ভেতরের রুমের সাইজ কত। হ্যাঁ, তুমি একটা রুম দেখতেছো এবং ধারণা করতেছো রুমটা এত কি বলে যে এত বড় হইতে পারে, বা আমরা বড় বলতেছি, মিডিয়াম বলতেছি, ছোট বলতেছি, স্পেসিফিক না আমরা। অর্থাৎ পার্সপেক্টিভ হচ্ছে আমরা আমাদের বিভিন্ন কিছুর সাপেক্ষে আমরা সেটাকে বড় ছোট এগুলো বলতেছি, কিন্তু আমরা স্পেসিফিক হতে পারতেছি না এখানে, বা প্রিসাইজ হতে পারতেছি না পার্সপেক্টিভ প্রজেকশনে। তো সেটার আরেকটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে
এই একজন আর্টিস্টের একটা আর্ট যখন করে, সে যখন কোনো একটা কিছু ছবি আঁকে, তখন সে যে কোনো একটাকে সেন্টার অফ প্রজেকশন ধরে নেয়। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ছবি আঁকি A4 পেজে, আমরা কিন্তু সবসময় দেখা যায় যে আমরা আমাদের রাইট সাইড থেকে, যেহেতু আমাদের রাইট সাইড থেকে আমরা লিখে থাকি, আমরা আমাদের রাইট সাইডের অর্থাৎ লোয়ার লেফট কর্নারটাকে সেন্টার অফ প্রজেকশন ধরে আমরা আমাদের ছবিগুলোকে ড্র করার চেষ্টা করি। তাইলে যেটা হয় যে পেছনের পাহাড়টা কিন্তু এই গাছের চেয়ে অনেক বড়, কিন্তু সেটাকে দূরে দেখানোর জন্য আমি কিন্তু সেটাকে ছোট করে দেখাইছি। যেমন প্রথম গাছটাকে একটু বড় দেখাইছি, দ্বিতীয়টাকে একটু ছোট, তৃতীয়টাকে আর একটু ছোট, কিন্তু সবগুলো গাছই কিন্তু এখানে নিয়ারলি একই সাইজে। বাট আমি সেগুলোকে কি কি দেখাইছি, যেটা আমার সেন্টার অফ প্রজেকশন থেকে কাছে, যেখান থেকে আমি জিনিসটাকে দেখার চেষ্টা করতেছি বা ড্র করার চেষ্টা করছি, সেখান থেকে আমি জিনিসটাকে বড় দেখাইছি, সেটার কাছাকাছি যে জিনিসগুলো সেগুলোকে, এবং দূরে যেগুলো আছে সেগুলোকে আমি গ্রাজুয়ালি ছোট করে দিচ্ছি। তার মানে হচ্ছে এখান থেকে তুমি হয়তো একটা আইডিয়া পাচ্ছ যে ঠিক আছে ওটা দূরে বা একই টাইপের, বা কিন্তু এক্ষেত্রে এই গাছগুলো আমি যদিও বলতেছি সবগুলো গাছ একই রকমের, কিন্তু এখানে কোনো একটা গাছ থাকতে পারে কম্পারেটিভলি একটু ছোট বা বড়, বাট সেটার ব্যাপারে তোমার কিন্তু প্রিসাইজ কোনো ইনফরমেশন নাই। অর্থাৎ তুমি জাস্ট তোমার সেন্টার অফ প্রজেকশন থেকে যেভাবে দেখতেছো, পার্সপেক্টিভ প্রজেকশনও ঠিক সেভাবে হচ্ছে কাজটা করতেছে, এবং সেক্ষেত্রে তাদের কিছু ডিটেলস মিস হয়ে যাচ্ছে। ওকে, ইমেজের কিছু ডিটেলস বা ওখানে যে অবজেক্ট আছে অবজেক্টের কিছু ডিটেলস তার মিসিং হচ্ছে, বাট তার ভিউ যেটা আসতেছে সেটা কম্পারেটিভলি রিয়েলিস্টিক ভিউটাই সে দেওয়ার চেষ্টা করতেছে, যেভাবে একজন হিউম্যান বিং, যেহেতু আমাদের চোখের লিমিটেশন বলো বা যেটা আমরা যেভাবে দেখতেছি, ঠিক সেভাবে সে কাজটা করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের কাজ, বা যেভাবে সে কাজটা করে। আর প্যারালাল প্রজেকশন যেটা করে সেটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার যেভাবে আসলে জিনিসগুলোকে প্রিসাইসলি দেখে, একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে যদি তুমি বলো একটা বিল্ডিং ড্র করার জন্য, সে কিন্তু প্রতিটা অংশে বা প্রতিটা সাইজ কিন্তু সে নিখুঁতভাবে তোমাকে দিবে আর কি, যে মানে প্রিসাইসলি কত বাই কত। হ্যাঁ, একটা বিল্ডিং এর যদি তুমি একটা আর্কিটেকচার ওকে করতে দাও যে হুবহু এই বিল্ডিং এর মতো আমাকে আরেকটা বিল্ডিং তৈরি করে দাও, তাহলে সে অবভিয়াসলি, যদি তার কাছে প্রিভিয়াস ইয়ার না থাকে, তাহলে সে সবকিছু প্রিসাইসলি মেপে নিবে। তো প্রিসাইসলি মেপে নেওয়ার মানে দেখো এখানে প্রজেকশন প্লেনে কি হচ্ছে, ভিউয়ার দেখতেছে মাঝখানে, এটা হচ্ছে প্লেন অফ প্রজেকশন। এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাথে তুমি কিন্তু প্যারালালি লাইন গুলা টানতেছো, অর্থাৎ প্যারালালি তুমি অবজেক্টটাকে প্রজেক্ট করতেছো। তার মানে হচ্ছে অবজেক্টের এখানে এটা যে সাইজের আছে, ঠিক সেম সাইজেরই হচ্ছে এই অবজেক্টটা প্লেন অফ প্রজেকশন ড্র হচ্ছে। তার মানে একজন ইঞ্জিনিয়ার যেভাবে প্রিসাইসলি গুলাকে প্লেস করে বা প্রেজেন্ট করে, সেটাই হচ্ছে প্যারালাল প্রজেকশনের কাজ। সেটাকে আর একটু ইয়াতে সাধারণত অনেকে এইভাবেও মনে রাখার জন্য চেষ্টা করে, যেমন এই যে আমাদের যে ডিজাইন গুলো এখানে কিন্তু এই যে 11 বাই 11 বা 16 বাই এত, 14 বাই এত, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা জাস্ট প্রিসাইসলি হচ্ছে যে একটা জিনিসকে কি করি, প্রেজেন্ট করি আর কি। তো প্যারালাল প্রজেকশন ওই জিনিসটাকে রিটেইন করে, যে তোমার অবজেক্টে যতটুকু তুমি ঠিক ততটুকুই তোমাকে ইনফরমেশন গুলো দিবে। এবং সেক্ষেত্রে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আসলে অতটা প্রিসাইজ চিন্তা করে, নর্মাল মানুষ অতটা প্রিসাইজ চিন্তা করে না। তো এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন চিন্তা করতেছে কিসের আলোকে, একজন আর্টিস্ট যেভাবে চিন্তা করে একটা অবজেক্টকে ড্র করার জন্য বা একটা অবজেক্টকে প্রেজেন্ট করার জন্য তার 2D পেপারে, সেভাবে হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন কাজ করবে। আর প্যারালাল প্রজেকশন কাজ করবে একজন ইঞ্জিনিয়ার জিনিসটাকে যেভাবে দেখবে প্রিসাইসলি সেভাবে প্রেজেন্ট করার জন্য যা যা করার দরকার, সেটা হচ্ছে প্যারালাল প্রজেকশন কাজ করবে। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি প্লেন অফ প্রজেকশনে। আর একটু সহজভাবে দেখবে, দেখো প্যারালাল প্রজেকশন হচ্ছে যেভাবে আমার জিনিসটা আছে, এই যে অবজেক্টটা সেভাবে হচ্ছে আমার প্লেনে সেটা কি হয়েছে, প্রজেক্ট হয়েছে। বাট এখানে আমার পার্সপেক্টিভ হচ্ছে অবজেক্টটা এখানে অনেক বড় ভাবে বা বড় ইয়াতে দেখা যাচ্ছে, বাট প্লেন অফ প্রজেকশন আমি অবজেক্টটাকে কিছুটা ছোট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার সেন্টার অফ প্রজেকশন থেকে আমি যত দূর থেকে দেখি বা যত কাছ থেকে দেখি অনেকটা ওরকম আর কি। তো এরপরে হচ্ছে যে আমরা প্যারালাল প্রজেকশনের আবার দুইটা সাব পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন আর একটা হচ্ছে অবলিক প্রজেকশন। এখানে যেটা বলতেছে প্রজেক্টর, প্রজেক্টর পারপেন্ডিকুলার টু ভিউ প্লেন, প্রজেক্টরস নট পারপেন্ডিকুলার টু ভিউ প্লেন। ভিউ প্লেন মানে যেটা প্রজেকশন প্লেন সেটা, আর প্রজেক্টর মানে হচ্ছে আমার সেন্টার অফ প্রজেকশন এবং ভিউ প্লেনের মাঝখানে যে প্রজেক্টরটা, যেটার মাধ্যমে আমি অবজেক্টটাকে প্রজেক্ট করতেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো লাইন আছে কি আমার পারপেন্ডিকুলার অবস্থায় আছে, সুতরাং এটা হচ্ছে আমার অর্থোগ্রাফিক প্রজেকশন। আবার এখানে আমরা দেখতেছি আমার যে ভিউ প্লেন এবং যে অবজেক্ট সেটার মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু পারপেন্ডিকুলার ভাবে আমার লাইনগুলো ড্র হচ্ছে না। ওকে, তো তার মানে এখানে প্রজেক্টরটা, এখানে কিন্তু মেন ফোকাসটা করা হয়েছে প্রজেক্টরের সাথে, যে প্রজেক্টরটা সেটা কিন্তু আমার ইয়ার সাথে পারপেন্ডিকুলার না, তখন সেটাকে আমরা অর্থোগ্রাফিক বলতে অবলিক প্রজেকশন বলতেছি।
সে অবলিক প্রজেকশনে এখানে আরো কিছু এক্সাম্পল আমরা দেখালাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেকশন প্লেন এবং অবজেক্টের সাথে যে লাইনগুলো ড্র হয়েছে সেই লাইনগুলো আমার প্যারালাল আছে, কিন্তু সেগুলো কিন্তু কি নাই, পারপেন্ডিকুলার অবস্থায় নাই এখানে অ্যাঙ্গেলটা, রাইট? তাহলে অর্থোগ্রাফিকে হচ্ছে আমার এটা পারপেন্ডিকুলার থাকবে লাইনগুলো যেগুলো আমার ড্র হবে আর প্রজেক্টরের সাথে, এবং অবলিকও হচ্ছে সেটা পারপেন্ডিকুলার থাকতেছে না। এখন সে অর্থোগ্রাফিককে যেটা পারপেন্ডিকুলার আছে সে অর্থোগ্রাফিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাল্টিভিউ আর একটা হচ্ছে একজনোমেট্রিক। অর্থোগ্রাফিকটা আমরা আবার দুই ভাবে চিন্তা করতেছি, যেটাতে হচ্ছে আমার লাইনগুলো পারপেন্ডিকুলার অবস্থায় আছে সেটাকে আবার দুই ভাগে ভাগ করতেছে। প্রথম ভাগটাকে বলতেছে হচ্ছে মাল্টিভিউ। ওকে, সো মাল্টিভিউতে হচ্ছে আসলে যে তুমি এখানে এই অবজেক্টটাকে তুমি দেখতে চাচ্ছ, সেটাকে তুমি তিন দিক থেকে দেখতে পারো, একটা হচ্ছে টপ থেকে, একটা হচ্ছে ফ্রন্ট থেকে, আর একটা হচ্ছে রাইট থেকে। একটা টপ থেকে, একটা ফ্রন্ট থেকে, আর একটা রাইট থেকে। তো তিন দিক থেকে দেখলে আমি আমার ফ্রন্ট থেকে দেখলে অবজেক্টটাকে এভাবে দেখতেছি, টপ থেকে দেখলেও এভাবে দেখবো, আবার রাইট থেকে দেখলে এভাবে দেখবো, এই সেম জিনিসটাকে। সেটা হচ্ছে এই তিনটা ভিউ থেকে আমি অবজেক্টটাকে দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, প্যারালাল প্যারালাল প্রজেকশনে। এখন যদি আমি এটা বলি, যেমন এটাকে যদি আমি এক পাশ থেকে দেখি, আমার ফ্রন্ট থেকে দেখি, তাহলে কি দেখা যাবে বলো তো? এটাকে আমরা ফ্রন্ট থেকে দেখলে কি দেখতে পাবো? একটা রেক্টেঙ্গেল, একটা স্কোয়ার একটা দেখা যাবে। রেক্টাঙ্গেল দেখতে পাবো, টপ থেকে দেখলেও আমরা একটা রেক্টাঙ্গেল দেখতে পাবো একইভাবে, রাইট? আবার রাইট থেকে দেখলেও আমরা কি দেখতে পাবো, একটা রেক্টাঙ্গেলই দেখতে পাবো। ঠিক আছে। এখন হচ্ছে যদি এটাকে আমরা যদি আরেকটা নিই, যে এটাকে আমরা তাহলে কি দেখতে পাবো? তার টপ ভিউ। এটাকে আমরা যখন ফ্রন্ট থেকে দেখবো তখন কিন্তু আমরা দুইটা দেখবো, রাইট? আবার রাইট থেকে যখন দেখবো তখনও দুইটা দেখবো, কিন্তু যখন আমরা টপ থেকে দেখবো তখন আমরা কয়টা দেখবো? একটা দেখবো। তো এইটাই হচ্ছে মাল্টিভিউর কাজ, যে জিনিসটাকে বিভিন্ন এই তিনটা দিক থেকে বেসিক্যালি দেখা আর কি, প্রজেক্ট করার জন্য। এরপর হচ্ছে একজনোমেট্রিক। একজনোমেট্রিকটা বলতেছে ড্রয়িং অবজেক্ট, এক্ষেত্রে যেটা বলতেছে তোমার একজনোমেট্রিক এবং ইয়ার মধ্যে একটা ইয়া হয়তো তুমি ইয়া খুঁজে পাবে। এখানে দেখো, এখানে কিন্তু প্রজেক্টর পারপেন্ডিকুলার না, আর একজনোমেট্রিকের ক্ষেত্রে হচ্ছে ভিউ প্লেন যেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার না, অর্থাৎ প্যারালাল না। এখন প্যারালাল না হলেও আমার লাইনগুলো তো প্যারালাল হইতেই হবে, যেহেতু প্যারালাল প্রজেক্টর বা এটা। তো লাইনগুলো প্যারালাল থাকবে, দুই একটা লাইন বা এরকম, বাট সবগুলা থাকবে না, যেহেতু ভিউ প্লেনটা প্যারালাল না। এখন সেটার ক্ষেত্রেও তারা হচ্ছে কিছু অ্যাঙ্গেল মেনটেন করে চলে, সেই অ্যাঙ্গেল গুলোকে তারা তিন ভাগে ভাগ করছে: আইসোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক। ফর এক্সাম্পল, এটা তুমি একটা ভিউ নিচ্ছ, এক্ষেত্রে হচ্ছে তোমার তিনটা এক্সিস এর সাথেই এমন ভাবে সে ভিউটা নিবে যেন তিনটা এক্সিস এর সাথে কত তৈরি হয়, অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি করে তৈরি হয়, অর্থাৎ সবগুলো অ্যাঙ্গেলই সেম। আবার যখন ডাইমেট্রিক তখন হচ্ছে যে দুইটা এক্সিস এর ক্ষেত্রে সেম, একটার ক্ষেত্রে ভিন্ন। আর যখন ট্রাইমেট্রিক তখন তিনটা এক্সিস এর সাপেক্ষেই এই অবজেক্টটার যে প্রজেকশনটা হবে সেটাতে অ্যাঙ্গেলটা ভিন্ন হবে, ওই লাইনগুলা। এটাকে আরেকটু ভালোভাবে দেখলে আমরা এই কিউবের প্রেজেন্টেশনটা দেখতে পারি। যেমন এখানে আমি যেভাবে দেখতেছি কিউবটাকে, এক্ষেত্রে অর্থাৎ এই জায়গায় থেকে যদি আমি ধরি, তাহলে আমার তিনটা ইয়ার সাথে এক্সিস এর সাথে তার অ্যাঙ্গেল গুলো সেম ভাবে ড্র হচ্ছে। বাট এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই দুইটা এক্সিস এর সাথে হচ্ছে আমার সেম অ্যাঙ্গেল, বাট উপরে একটা সেম অ্যাঙ্গেল হচ্ছে না। আর এটাকে আমি অবজেক্টটাকে এমন ভাবে দেখতেছি যে আমার কোনোটারই এক্সিস এর সাথে মিলতেছে না, ট্রাইমেট্রিক প্রজেকশন। তাহলে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের যেটা বলতেছে যে ভিউ প্লেনটা আমার কি না, প্যারালাল না প্রিন্সিপাল প্লেনের সাথে। তো সেক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ তিনটা অ্যাঙ্গেল যদি সেম থাকে তখন সেটাকে আমরা আইসোমেট্রিক বলতেছি, আর যদি দুইটা অ্যাঙ্গেল সেম রাখি আমরা, আমাদের যে প্রিন্সিপাল প্লেন বলতে এখানে প্রিন্সিপাল এক্সিস গুলোকে বোঝানো হচ্ছে। আর ট্রাইমেট্রিক হলে আমার কোনোটা অ্যাঙ্গেলই সেম হবে না। তাহলে এগুলোই ছিল আমাদের প্যারালাল প্রজেকশন। সরি, আরো দুইটা বাকি আছে। আরো দুইটার মধ্যে এখানে ক্যাভিলিয়ার আর কেবিনেট। ক্যাভিলিয়ার কেবিনেটটা তাহলে এখানে যেটা বলতেছে প্রজেক্টরস পারপেন্ডিকুলার না ভিউ প্লেনের সাথে, ওকে ফাইন, পারপেন্ডিকুলার না, তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করতেছে ক্যাভিলিয়ার এবং কেবিনেট দিয়ে। ক্যাভিলিয়ার এবং কেবিনেট, ক্যাভিলিয়ারের ক্ষেত্রে হচ্ছে যে আমার যে ডেপথটা, অর্থাৎ এই কিউবের যে ডেপথ আছে সেই ডেপথটাকে সে সেম রাখে। ওকে, যেমন এটা 1 আছে, তার মানে হচ্ছে এটা হুবহু সেম রাখছে। আর কেবিনেট প্রজেকশন হচ্ছে সেই ডেপথটাকে আমরা কত করে ফেলি, হাফ করে ফেলি। তো এটা দেখো এখানে এই ড্যাপটা এখানে হাফ হয়ে গেছে, অর্থাৎ যেটা ছিল সেটার অর্ধেকে আমরা নামায় নিয়ে আসি।
তো এক্ষেত্রে একটা জিনিস যেটা বলে তারা হচ্ছে যে যদি আমার প্রজেকশনের সাথে, যেহেতু এটা প্যারালাল না, পারপেন্ডিকুলার ছিল না বা ইয়া হবে না ওটা, তো যদি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে তখন সেটা হচ্ছে আমাদের ক্যাভিলিয়ার হয়। যে ক্ষেত্রে আমার এটা টোটালটা এল থাকে, ডেপটা হুবহু সেম রাখার চেষ্টা করে তারা। আর যদি আমার এটা 63, বা এটা আসলে যে কোনো অ্যাঙ্গেলই হইতে পারে, বাট এখানে ওদের এটা একটা পয়েন্ট আর কি, যে এত বা এত ডিগ্রি হলে এটা এতটুকুতে নামে। বাট এটা যে কোনো ডিগ্রির জন্য এটাকে আমরা ডেপটাকে কমাইতে পারি। মেইন থিমটা হলো এখানে, যদি আমি ডেপথ কমাইতে চাই তাহলে হচ্ছে যে আমরা কেবিনেট প্রজেকশন নিব, যেখানে আমার ডেপথটা হাফ হয়ে যাবে আর ক্যাভিলিয়ার হচ্ছে আমার ডেপথটা সেম থাকবে। তাহলে এখানে যদি আমরা এখানে সামারিটা দেখি, অর্থোগ্রাফিক অবলিক, যেটাতে আমরা একটাতে বললাম পারপেন্ডিকুলার, একটাতে পারপেন্ডিকুলার না। প্রথমে হচ্ছে প্যারালাল প্রজেকশন, যেখানে হচ্ছে আমরা কি অবজেক্টের যে মেইন সাইজটা সেটাকে আমরা রিটেইন করতেছি এবং সেটাকে আমরা আহ, সেটাকে আমরা বলতেছি ইঞ্জিনিয়ার যেভাবে জিনিসটাকে দেখে, আহ, সেভাবে হচ্ছে আমরা জিনিসটা দেখতেছি। দেন ওটাকে আমরা আবার দুই ভাগ করলাম, অর্থোগ্রাফিক এবং অবলিক। সো অর্থোগ্রাফিক আবার দুই ভাগে ভাগ হয়েছে, মাল্টি ভিউ, যেটা আমরা ফ্রন্ট, রাইট এবং টপ ভিউ এই তিনটা ভিউ পাচ্ছি। আর একজনোমেট্রিকের ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রিন্সিপাল যে প্লেন বা প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাপেক্ষে যে অ্যাঙ্গেল গুলো তৈরি হবে সেই অ্যাঙ্গেল গুলোর উপর বেস করে আমরা হচ্ছে প্রজেকশনটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। যদি সবগুলা এক্সিস এর সাথে সমান অ্যাঙ্গেল তৈরি করে তাহলে আইসোমেট্রিক, দুইটা এক্সিস এর সাথে সমান তৈরি করলে ডাইমেট্রিক, আর যদি সবগুলো ডিফারেন্ট থাকে তাহলে ট্রাইমেট্রিক। ঠিক আছে, কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রজেক্টরের সাথে পারপেন্ডিকুলার আছে ভিউ প্লেনটা অর্থোগ্রাফিকে। আবার অবলিকে আমরা যেটা বললাম প্রজেক্টরের সাথে পারপেন্ডিকুলার না। ঠিক আছে, প্রজেক্টরের সাথে আমার অ্যাঙ্গেল গুলো পারপেন্ডিকুলার না। ঠিক আছে, তো এটা আমাদের যে ভিউ প্লেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হচ্ছে, যদি আমার সেই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে আমরা বলতেছি সেটার ইয়াটা ঠিকঠাক থাকবে, একদম হুবহু সেমটা রিটেইন করবে ডেপথটা। আর যদি সেটা 63 বা যে কোনো অ্যাঙ্গেল, অন্য যে কোনো অ্যাঙ্গেল হয় সেটার ক্ষেত্রে আমরা বলতেছি সেটা অর্ধেক কি হয়ে যাবে, কমে যাবে আমাদের যে ডেপথটা সেটা। সে কমে গেলে সেটাকে আমরা বলতেছি কেবিনেট। আর যদি হুবহু সেম থাকে সেটাকে আমরা বলতেছি ক্যাভিলিয়ার প্রজেকশন। অবলিকের ক্ষেত্রে এই দুটো। তো এটা হচ্ছে আমাদের প্যারালাল প্রজেকশনের আলোচনা, যেটাতে হচ্ছে ইঞ্জিনিয়ার জিনিসটাকে যেভাবে দেখে সেভাবে হচ্ছে কিভাবে আমরা জিনিসটাকে প্রজেক্ট করতে পারতেছি সেটা এখানে দেখানো হয়েছে। এখন আস্তে আস্তে হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। ওকে, পার্সপেক্টিভ প্রজেকশনে যেটা বললাম আমরা সেটা হচ্ছে কি, একজন আর্টিস্ট জিনিসটাকে যেভাবে দেখে সেভাবে, আর্টিস্ট জিনিসটাকে যেভাবে দেখে, অর্থাৎ আমরা ছবি ড্র করতে গেলে যেভাবে জিনিসগুলোকে ড্র করি সেভাবে কিভাবে প্রজেক্টটা করা যায় সেই জিনিসটাকে ফোকাস করে হচ্ছে প্রজেকশনটা, যেন আরো মোর রিয়েলিস্টিক ভিউ বা এগুলা পাওয়া যায় সেটার জন্য। তো এখানে আমরা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আমার প্রজেকশন, ধরো একটা অবজেক্ট পি এবং এ, এই লাইনটা, সেটাকে আমি প্রজেক্ট করতেছি আমাদের প্রজেকশন প্লেনে। সেই লাইনটা হচ্ছে আমার কি, পি প্রাইম এ প্রাইম। তাহলে পি এ কে তুমি প্রজেক্ট করতেছো কোথায়, পি প্রাইম এ প্রাইমে প্রজেক্ট করতেছো। ওকে। আর এখানে তোমার সেন্টার অফ প্রজেকশন কোথায়, এই যে সি যেটা, সেটা হচ্ছে তোমার সেন্টার অফ প্রজেকশন। ওকে। ওকে, তাহলে আমরা এখন যদি এ প্রাইম ধরি, আমার সেন্টার অফ প্রজেকশন থেকে এ প্রাইম, আর ওইদিকে হচ্ছে পি প্রাইম, আবার এদিকে হচ্ছে আমার পি আর এদিকে হচ্ছে এ। তো এই দুইটাকে যদি আমরা জেড এক্সিস এর সাপেক্ষে ধরি, যেহেতু আমরা বলতেছি আমরা 2D তে কনভার্ট করে ফেলবো, তার মানে হচ্ছে আমাদের জেড এক্সিসটাকে আমাদের কি করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে, বা জেড এক্সিস বলতে কিছু থাকবে না। কারণ আমার এই পি এবং এ, এই দুইটা হচ্ছে আমার কি, কিসের সাপেক্ষে আছে, এই দুইটাতে কিন্তু জেড এর মান আছে। পি এবং এতে হচ্ছে জেড এর মান আছে। আবার পি প্রাইম এবং এ প্রাইমে দেখো এখানে জেড এর মান 0, তার মানে হচ্ছে জেড এক্সিস কে এখানে ব্যানিশ করে দেওয়া হচ্ছে।
তাহলে সেই ব্যালেন্সটা করতে গেলে সেই ব্যালেন্সটা আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি সেই জিনিসটাই এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে। তো আমরা এখন এটাকে যদি দেখি যে আমার এক্স এক্সিস এর এই জায়গায় এই দুইটা লাইনকে যদি আমরা দেখি, এই দুইটা লাইন প্যারালালি যদি আমরা করি, তাহলে আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ট্রায়াঙ্গেল, যেটা আমাদের জেড এক্সিস এর সাথে ক্রিয়েট হয়েছে এই এ পয়েন্টটার সাপেক্ষে। আমরা এখানে এ পয়েন্টের সাপেক্ষে হিসাব করতেছি, এ এর জন্য যেটা ঘটবে সেম ভাবে সেটা তুমি পি এর জন্য ঘটবে। তাহলে এটা আমার হচ্ছে প্রথম ট্রায়াঙ্গেল যেটা আমরা পাচ্ছি, যেটা জেড এক্সিস কে আহ ইয়া করে, যেটা আমাদের সেন্টার অফ প্রজেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে বা ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এ দিয়ে। আর এ প্রাইম দিয়ে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল যদি আমরা হিসাব করি, একটা হচ্ছে আমার এ বি সি আর একটা হচ্ছে এ প্রাইম ও সি। তাহলে এই দুইটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তো এগুলা এই দুইটা ট্রায়াঙ্গেল দেখতে একই রকম না, যেগুলোকে আমরা কি বলি, সিমিলার ট্রায়াঙ্গেল বলি। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি একই রকম হয়, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের থিওরেম অনুসারে আমরা কি জানি, তাদের বাহুগুলোর কি অনুপাতগুলো কি হবে, সমান হবে। এ প্রাইম ও ডিভাইডেড বাই এবি, এ প্রাইম সি ডিভাইডেড বাই এসি, এবং ও সি ডিভাইডেড বাই বিসি, এগুলোর অনুপাতগুলো কি হবে, সবগুলো সেম হবে। তাহলে এখন এ প্রাইম ও এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, এক্স প্রাইম লিখতে পারো, আবার এ বি এর পরিবর্তে তুমি লিখতে পারো এক্স। রাইট? তাহলে তোমার জিনিসটা এভাবে দাঁড়াচ্ছে কিনা দেখো। এই অংশটুকু হচ্ছে আমাদের ডি, ও থেকে সি এর অংশটুকু হচ্ছে আমাদের ডি দেওয়া আছে, আর ও থেকে বি এর অংশটুকুতে আমাদের কি দেওয়া আছে, জেড দেওয়া আছে। তাহলে এই সবগুলো যদি সমান হয় এখান থেকে, তাহলে আমরা কি আনতে পারি, এই ইকুয়েশনটা পাচ্ছি কিনা দেখো তো। আমরা জেড কে জিরো করে দিব, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম, আমরা এই ইকুয়েশনটা থেকে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এর মান পাচ্ছি। এবং আমাদের জেড প্রাইমটা হচ্ছে আলটিমেটলি, এখানে জেড কিন্তু আছে, কিন্তু জেড প্রাইম আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ আমাদের এ প্রাইম এর ক্ষেত্রে যে জেড প্রাইম এর মানটা, এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমটা কিভাবে আসবে, তখন কিন্তু আমরা জেড এক্সিস কে হিসাব করতেছি, যেটা অরিজিনাল জেড এক্সিস, সেটার মানগুলোকে তুমি হিসাব করতেছো বা রাখতেছো। কিন্তু যখন তোমার জেড প্রাইমের হিসাব আসবে, জেড প্রাইম হচ্ছে অটোমেটিক্যালি কি ধরবো, আমরা জিরো ধরবো। বাট এ প্রাইম এবং এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, যে দুটো হচ্ছে আমার কি, এই যে অরিজিনাল এক্স ওয়াই এর যে রিপ্রেজেন্টেশন, সেগুলোর ক্ষেত্রে আমরা জেড কে হিসাব করবো, কারণ থ্রি ডি তে আমাদের জেড আছে। বাট টু ডি তে আমাদের জেড, জেড প্রাইমটা আর থাকবে না, সেটা জিরো হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল, এই যে এক্সপ্রেশন, সেটাকে যদি আমরা ওই যে হোমোজেনিয়াস ট্রান্সফরমেশন অনুসারে দেখাতে যাই বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে দেখাতে যাই, তাহলে আমরা এই রিপ্রেজেন্টেশনটা পাই। এটা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। অর্থাৎ আমরা এটাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের মানটাকে হোমোজেনিয়াস ওয়েতে রিপ্রেজেন্ট করলে আমরা এটা পাই। এবং এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা, এটাই হচ্ছে বেসিক্যালি এই যে উপরের তিনটা ইকুয়েশনকে এখানে রিপ্রেজেন্ট করতেছে। জেড প্রাইম টু জিরো, এক্স প্রাইম ডিএক্স, ওয়াই প্রাইম ডিওয়াই। কারণ হচ্ছে তোমার এটাকে এই যে ওয়ান দিয়ে সবগুলোকে আবার ভাগ হবে, এখানে যেটা আছে সেটা দিয়ে ডিএক্স বাই জেড প্লাস ডি ডিওয়াই বাই জেড প্লাস ডি দিয়ে তুমি ফাইনালি সেটা পাচ্ছ। এবং সেটা কেন করতে হয়েছে, কারণ আমি যখন ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করবো তখন আলটিমেটলি আমার ওই রেজাল্টটাই আসবে। এখন এটার সাথে রিলিভেন্ট একটা সিমিলার প্রবলেম, সেটা হচ্ছে 7.1। সে 7.1-এ তোমাকে একটা ইউনিট কিউব দেওয়া আছে, সেই কিউবের ক্ষেত্রে তোমার যে ডেপথটা ডি ইকুয়াল টু 1, ডিস্টেন্স ফ্রম দ্য ভিউ প্লেন 1 হলে কি হবে, ডি ইকুয়াল টু 10 হলে তোমার অবজেক্টটা কি হবে সেটা দেখানো হচ্ছে। প্রথমে হচ্ছে তোমাকে এই যে যে কিউবটা দেওয়া আছে সেই কিউবের আহ ইয়াটা নিয়ে নিতে হবে। তোমার এখানে যেভাবে ওরা ইয়াটা নিছে আর কি, কোঅর্ডিনেট গুলো নিছে, যেমন এ পয়েন্টটা হচ্ছে আমার কোথায় আছে, একদম সেন্টারে আছে, সে কারণে সবগুলোই 0 0 0। আবার বি আছে হচ্ছে আমার কিসের উপরে, এক্স এর উপরে, সে কারণে এক্স এর মানটা 1, বাকি দুইটা 0। সি আছে হচ্ছে আমার কিসের মধ্যে, ব্যাক এন্ডে আছে, এবং সেটা এবং এক্স এবং ওয়াই এর মধ্যেই আছে, সে কারণে এক্স ওয়াইটা 1, বাকিটা 0। জেড 0, সেখানে কিন্তু জেড এর কোনো ভ্যালু নাই। আবার ডি ডি আছে হচ্ছে শুধু ওয়াই এর উপরে, সে কারণে ওয়াইটা 1, বাকি দুইটা 0। এখন আসো ই এর মধ্যে। ই এর মধ্যে দেখো, ইটা আছে কিসের মধ্যে, ওয়াই এবং জেড এর মধ্যে। ওয়াই এবং জেড এর মধ্যে আছে, এখানে এক্স এর কোনো ভূমিকা নাই, সে কারণে ই এর ক্ষেত্রে দেখো এক্স এর 0, ওয়াই এবং জেড হচ্ছে কত হয়ে গেছে, 1 হয়ে গেছে।
এফ এফ আছে হচ্ছে আমার কিসের মধ্যে, শুধুমাত্র জেড এর মধ্যে, সে কারণে আমার জেডটা ওয়ান, বাকিগুলো জিরো। এরপর জি, জি আছে হচ্ছে আমার জেড এবং এক্স এর মধ্যে, এখানে ওয়াই এর কোনো ভূমিকা নাই, তাহলে জেড এবং এক্স। আবার এইচ যেটা আছে, সেই এইচটা এমন একটা অবস্থানে আছে যেখানে এক্স ওয়াই জেড সবারই ভূমিকা আছে, সে কারণে এক্স ওয়াই জেড, কারণ এটা হচ্ছে আমার একদম কর্নারের উপরের দিকের পয়েন্ট। এক্স ওয়াই জেড সবগুলাই ওয়ান। তো এইভাবে হচ্ছে তোমাকে বেসিক্যালি এই কিউব থেকে এই কোঅর্ডিনেটের ইয়াটা নিয়ে নিতে হবে, ম্যাট্রিক্সটা। সেটা নেওয়ার পরে হচ্ছে এখন ডি ইকুয়াল টু ওয়ান, তো তোমার কাছে অলরেডি এই ম্যাট্রিক্সটা আছে। কোনটা? এই যে এখানে, এখানে ডি ইকুয়াল টু ওয়ান ওয়ান, এবং এটা ওয়ান বসাইলে এবং এই এক্স ওয়াই জেড যেটা, সে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা বসবে। তখন তুমি হচ্ছে কি পাবা, এই দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করো, একটা হচ্ছে এখানে ডি ইকুয়াল টু ওয়ান ওয়ান বসবে, আর একটা হচ্ছে কি তোমার এটা, এই দুইটাকে গুণ করলে তুমি এই ম্যাট্রিক্সটা পাবা। বি হচ্ছে আমাদের ওই যে কিউব থেকে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা। আর এই পার্সপেক্টিভ ম্যাট্রিক্স হচ্ছে এটা, যেটা আমরা আমাদের এই ইকুয়েশন থেকে ডিরাইভ করে পাইছি। এখানে ডি, ডি এর মান কত বসাতে বলছে, প্রথমবার বসাতে বলছে ডি এর মান ওয়ান, তাহলে ওয়ান বসালাম, তারপর আমি এটা পাইছি। এটা পাওয়ার পর হচ্ছে আমার কোঅর্ডিনেট গুলো বের করছে। এখানে কোঅর্ডিনেট গুলো বের করার সময় এখানে প্রতিটা কোঅর্ডিনেট বের করার সময় আমার এই যে নিচে যে মানটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হচ্ছে? এই এই সেম কাজটার জন্য, কারণ তোমার এখানে মানটা কত, এক্স প্রাইমের মান হচ্ছে ডি ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড প্লাস ডি। ডি ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড প্লাস ডি, অর্থাৎ সবসময় তোমাকে জেড প্লাস ডিটা যেহেতু একদম সবার নিচে আছে, তাহলে সেটা দিয়ে হচ্ছে সবসময় তোমার অরিজিনাল যে মানটা, এক্স এর মানটাকে, সেটাকে তোমার ভাগ করতে হচ্ছে। তো ঠিক সেম প্রসেসে তুমি এখানেও বের করতেছো, এটা জিরো বাই ওয়ান, এটা জিরো বাই ওয়ান, জিরো বাই ওয়ান, তাহলে সবগুলো জিরো জিরো জিরো, এটা ওয়ান বাই ওয়ান, এটা ওয়ান বাই ওয়ান। আর যেগুলোতে টু চলে আসছে এখানে ওই যে গুণ করার পরে আর কি, এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করার পরে সেগুলোর ক্ষেত্রে দেখো, যেমন এটার ক্ষেত্রে এ বি সি ডি ই, ই এর ক্ষেত্রে দেখো প্রথমটা জিরো, জিরো বাই টু জিরো, কিন্তু দ্বিতীয়টা ওয়ান বাই টু, ঠিক আছে, তৃতীয়টা জিরো, জিরো বাই টু মানে জিরো। তো এইভাবে হচ্ছে আমরা এই কোঅর্ডিনেট গুলো পেয়ে যাচ্ছি। আর যদি আমাকে ডি এর মান টেন বলে, তাহলে জাস্ট এগুলোর মানটা টেন হবে, টেন হওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা গুণ করবা, গুণ করার পরে তোমার এই নতুন ম্যাট্রিক্সটা আসবে। ঠিক একইভাবে তোমার কি টেন বাই টেন, টেন বাই টেন, এগুলো করে করে তুমি হচ্ছে কি পাবা, এই কোঅর্ডিনেট গুলো পাবা। আর যেগুলো ক্ষেত্রে ইলেভেন, ওগুলো টেন বাই ইলেভেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ম্যাট্রিক্স, যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ডেপথের মানটা পাচ্ছি এবং কিভাবে ফাইনালি হচ্ছে আমরা জেড কে ভ্যানিশ করতেছি। কারণ এখানে দেখো, যখন আমাদের এই পয়েন্ট গুলো ছিল, এখানে কোনো কোনো পয়েন্টে আমার জেড এর মান ছিল। যখন আমার অরিজিনালি এই কিউবটাকে যখন আমি থ্রি ডি তে প্রেজেন্ট করছি এক্স ওয়াই জেড, সবগুলোর ক্ষেত্রে আমার কি, চারটার ক্ষেত্রে জেড এর মান জিরো ছিল, কিন্তু বাকি চারটার ক্ষেত্রে আমাদের জেড এর মান ছিল। হ্যালো? হ্যালো? ওকে। তো যেটা বলতেছিলাম, আমাদের যখন এটা থ্রি ডি তে ছিল, তখন আমাদের এখানে ওই যে কোনো কোনো পয়েন্টে আমরা জেড এর মানগুলো পাইছিলাম। ওকে, জেড এর মান ছিল আর কি। বাট যখন এটাকে তুমি টু ডি তে কনভার্ট করছো, দেখো এখন সবগুলো জেড এর মান কিন্তু জিরো হয়ে গেছে, আমাদের এখন জেড এর কোনো ভূমিকা নাই। তার মানে হচ্ছে আমরা সাকসেসফুলি এটাকে কিসে কনভার্ট করে ফেলছি, টু ডি তে কনভার্ট করে ফেলছি।
তো এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, সেটার মাধ্যমে আমরা কিভাবে করি সেটা দেখানো হয়েছে। তো সেটা করতে গিয়ে হচ্ছে আমাদেরকে কিছু অ্যানোমালিস এর সম্মুখীন হতে হয়, বা আমরা কিছু চ্যালেঞ্জ বলতে পারো, বা যেগুলো আর কি আমাদেরকে ফেস করতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে পার্সপেক্টিভ ফোর্স শর্টেনিং। সেটা হচ্ছে যেমন এখানে যে দুইটা অবজেক্ট তুমি দেখতেছো, দুইটা অবজেক্টকে তুমি কিন্তু এই সেন্টার প্রজেকশনটাকে সেম সেম সাইজেরই দেখতেছো, বাট এখানে আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি বি হচ্ছে এর তুলনায় প্রায় 2.5 গুণ বড়। ঠিক আছে, কিন্তু যখন আমরা প্রজেক্ট করতেছি সেন্টার প্রজেকশন থেকে, তখন দুইটা কিন্তু আমাদের চোখে সেম সাইজেরই ধরা পড়বে। তো এটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। So, অর্থাৎ এটা এটা আসলে ওইটাই একটু শুরুর দিকে আমি যেটা বুঝাইছি, যে তোমার কাছে যে জিনিসটা আছে সেটা সবচেয়ে বড়, আর দূরের যে জিনিসটা আছে সেটা গ্রাজুয়ালি ছোট হইতে থাকবে। তো এটা দিয়ে ওরা ওটাই বুঝাইতে চাইছে, যে হচ্ছে যে কাছের ছোট জিনিসটার সাপেক্ষে যখন তুমি বড়, আর একটা অনেক দূরে যদি থাকেও সেটাও কিন্তু আমার চোখে কি হয়ে ধরা দিবে, ছোট হয়ে ধরা দিবে। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে তোমার ভ্যানিশিং পয়েন্ট। সেটা হচ্ছে এই যে দুইটা রেল লাইন এরকমই, অর্থাৎ দুইটা রেল লাইনের দিকে আমরা তাকাইলে এটা দিগন্তে গিয়ে মনে হচ্ছে একটা পয়েন্টে মিলে যাচ্ছে, সেটাকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট বলে। তো সেটাও একটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে আসলে মিলে না, কিন্তু সেটা আমাদের মনে হবে যে সেটা কি মিলতেছে বা মিলাই দিচ্ছি আমরা। আরেকটা হচ্ছে ভিউ কনফিউশন। সেটা হচ্ছে যদি সেন্টার অফ প্রজেকশনের পেছনে কোনো অবজেক্টের, আমি তো এখানে বললামই আমরা, যেটা যে হচ্ছে যে আমরা এই যে সেন্টার অফ প্রজেকশনের আলোকে, এই যে এখানে পি, আমার অবজেক্টটা হচ্ছে কি, এটা যদি আমরা ধরি P1 P2 P3, যদি আমরা অবজেক্ট ধরি, এটা সেন্টার অফ প্রজেকশন যদি হয়, তাহলে সেটারই এটা আমার তৈরি হচ্ছে কোথায়, পেছনে তৈরি হচ্ছে। যদিও তৈরি হওয়ার কথা ছিল আমাদের সেন্টার অফ প্রজেকশন এবং প্রজেক্টর, যে অবজেক্ট এবং সেটা সেন্টার অফ প্রজেকশন থেকে বেসিক্যালি এই যে প্রজেক্ট প্লেনটা, হ্যাঁ, এই জায়গায় তৈরি হওয়ার কথা ছিল অবজেক্ট, এবং এটার সামনে আমার এটা তৈরি হওয়ার কথা ছিল অবজেক্টটা, প্লেনটা। কিন্তু যদি সেটা এত সামনে বা এত ইয়াতে আসে আসে যে কাছাকাছি, যে যখন সেটাকে আমি তৈরি করতে যাই, সেটা অটোমেটিক্যালি আমার সেন্টার অফ প্রজেকশনের পেছনে গিয়ে তৈরি হয় প্রতিবিম্বটা। তখন হচ্ছে আমরা অবজেক্টটাকে কি দেখতে পাই, উল্টা ভাবে দেখতে পাই। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এখানে, যদি আমার এই সেন্টার অফ প্রজেকশনের পিছনে গিয়ে অবজেক্টটার প্রতিবিম্ব তৈরি হয়, তখন সেটা হচ্ছে অটোমেটিক্যালি উল্টা হয়ে যায়, সেটা হচ্ছে ভিউ কনফিউশন। তখন আমাদের ওই কনফিউশনটা তৈরি হয় এখানে, সেটা একটা চ্যালেঞ্জ। এবং ফাইনাল আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে টপোলজিক্যাল ডিস্টরশন। সেটা হচ্ছে যে কিছু কিছু পয়েন্ট এমন থাকে সেন্টার অফ প্রজেকশন থেকে, যেমন এই যে P1 পয়েন্টের, আমি এখানে প্রজেকশন প্লেন বা ভিউ প্লেনে পি প্রাইম, আমি এখানে এটা ইয়াটা তৈরি করতে পারছি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি এখানে। P2 কেও আমরা ব্যাক এন্ডে রিপ্রেজেন্ট করছি এনে এই জায়গায়। বাট এই যে P3, এই পয়েন্টটাকে আমরা কোনোভাবেই কি করতে পারতেছি না, রিপ্রেজেন্ট করতে পারতেছি না, কারণ সেটা হচ্ছে আমাদের এই সেন্টার অফ প্রজেকশন থেকে ওটার যে বিম্বটা বা যে ইয়াটা তৈরি হচ্ছে, প্রেজেন্সটা, সেটা ইনফিনিটিতে গিয়ে মিশে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি, আহ যেহেতু ওটা আমাদের ইয়ার সাথে প্যারালাল হয়ে গেছে, ওই পয়েন্টটার সাথে আর কি, ওই পয়েন্টটা যদি আমাদের যে সেন্টার অফ প্রজেকশন সেটার সাথে প্যারালাল হয়ে গেছে। আর একটু ভালোভাবে দেখলে এখানে একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে পি পয়েন্ট, আর এই পাশেরটা হচ্ছে P3 পয়েন্ট, মাঝখানেরটা P2 পয়েন্ট। এখন P1 থেকে আমি যতই ইয়াগুলো তৈরি করি না কেন, দেখো সেগুলো আস্তে আস্তে আমার এখানে সেন্টার অফ প্রজেকশনে আমার ইয়াগুলো তৈরি হচ্ছে। এখন তৈরি হইতে হইতে যখনই তুমি P2 এর কাছাকাছি যাচ্ছ, দেখো সেটা কিন্তু কি ইনফিনিটিতে মিলে গেছে, সেটাকে তুমি আর চোখে দেখতে পাচ্ছ না। যখন তুমি সেই পয়েন্টটাকে তুমি প্রজেক্ট করতেছো, এটা হচ্ছে তোমার প্রজেকশন প্লেন, আর এটা হচ্ছে তোমার এই যে এখানে যেখান থেকে হচ্ছে ইয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার সেন্টার অফ প্রজেকশন। এখান থেকে যখন তুমি এই প্রজেক্টের এই পয়েন্ট গুলোকে প্রজেক্ট করতেছো এই প্রজেকশন প্লেনে, তখন হচ্ছে তুমি প্রজেক্ট করে করে যাচ্ছ, যতই তুমি P2 এর দিকে আসতেছো, অর্থাৎ প্রজেকশন প্লেনের কাছাকাছি আসতেছো, ততই হচ্ছে তোমার এটা কি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এবং ফাইনালি যখন তোমার প্রজেকশন লাইন এবং তোমার যে অবজেক্টটা সেটা যদি একই লাইনে চলে আসে, তাহলে যেটা হচ্ছে তুমি সেটাকে আর এখানে দেখতে পাচ্ছ না, এই জায়গার উপর যখন সেটা চলে যাচ্ছে, এই যে এটার মধ্যে যখন চলে আসতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই পয়েন্টটা এটার উপরেই পড়ছে, সে কারণে এই পয়েন্টটাকে আমরা আর প্রজেক্ট করতে পারি না, সেটা ইনফিনিটি গিয়ে প্রজেক্ট হয়। এবং এখানে এটাই আসলে বোঝানো হচ্ছে যে যখন এই জায়গায় আসি তখন প্রজেকশন আমার এই জায়গায় এসে প্রজেক্ট হচ্ছে, যখন আরেকটু এই পাশে আসি তখন এখানে এসে প্রজেক্ট হচ্ছে, আরেকটু এই পাশে আসলে এখানে এসে প্রজেক্ট হচ্ছে, এভাবে এসে ফাইনালি গিয়ে এটা আস্তে আস্তে এদিকে মুভ করে যাচ্ছে। সেটা এখানে অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাতে চাইছি বা দেখানো হয়েছে আর কি।
ওকে, তো এটা হচ্ছে আমাদের এই চারটা অ্যানোমালিস। একটা হচ্ছে আমাদের কি পার্সপেক্টিভ ফোরশর্টেনিং, যেটাতে হচ্ছে অবজেক্ট যত ইয়া থাকুক না কেন, সেন্টার অফ প্রজেকশন থেকে তার ডিস্টেন্স অনুসারে অবজেক্টের ছোট বড় এগুলো ডিপেন্ড করতেছে। আর ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে অবজেক্ট গুলো দূরে যায়, প্যারালাল লাইন গুলো মিলে যাচ্ছে, যেটা আমরা চোখে দেখতে পাই, সেটাকে কিভাবে আমরা রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি, কারণ ইন জেনারেল তারা তো মিলবে না। ভিউ কনফিউশন হচ্ছে যে যদি আমার অবজেক্টটা, যে বিম্বটা সেটা যদি আমার সেন্টার অফ পজিশনের পিছনে গিয়ে গঠিত হয়, অর্থাৎ পিছনের ইয়াতে গিয়ে প্লেনটা যদি পিছনে থাকে, তাহলে হচ্ছে অবজেক্টটাকে আমরা উল্টাভাবে দেখতে পাবো। আর হচ্ছে টপোলজিক্যাল ডিস্টরশন হচ্ছে যদি সেন্টার অফ প্রজেকশন এবং আমার যে পয়েন্ট আসে দুইটা যদি একই, ওই প্লেনটা যদি একই লাইনে চলে আসে, তাহলে যেটা হয় ওই পয়েন্টটাকে আর প্রজেক্ট করা যায় না, ওই পয়েন্টটা ইনফিনিটিতে চলে যায়। তো এখন এখানে এটাকে আবার তিন ভাগে দেখানো হয়েছে, একটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। বেসিক্যালি সেটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে আমরা একটাই ভ্যানিশিং পয়েন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ লাইনগুলোকে যখন আমি টেনে মিট করাচ্ছি, তখন হচ্ছে ওরা একটা পয়েন্টে গিয়ে মিট করবে, ওই যে প্যারালাল লাইনের মতো। কারণ হচ্ছে প্যারালাল প্রজেকশনে কোনো ইয়া ছিল না, সেন্টার অফ প্রজেকশন বা এগুলা। আমরা সেন্টার অফ প্রজেকশন থেকে যখনই যা দেখতেছি না কেন, সেগুলো হচ্ছে ভিউ প্লেনে প্যারালাল হিসেবে আসতেছে। আর পার্সপেক্টিভ প্রজেকশনে হচ্ছে সেন্টার অফ প্রজেকশন থেকে তুমি কিন্তু ইয়াগুলা লাইনগুলা টানতেছো, সেই কারণে হচ্ছে লাইনগুলো সেন্টার অফ প্রজেকশন এসে মিট করবে, এরকম একটা ব্যাপার থাকতেছে। তো এক্ষেত্রে আমরা যদি একটা পয়েন্টে এসে আমার মিট করানোর জিনিসটা দেখি বা ভ্যানিশিং পয়েন্টকে একটা থেকেই হিসাব করি সেন্টার অফ প্রজেকশনকে, তখন হচ্ছে 1 পয়েন্ট। আর যদি দুইটা থেকে হিসাব করি 2 পয়েন্ট, আর যদি তিনটা থেকে হিসাব করি তাহলে 3 পয়েন্ট। এই লাইনগুলোকে যদি তুমি পিছনের দিকে টান দাও, তাহলে হচ্ছে যে আমার তিনটা প্লেন এখানে এসে মিট করতেছে। আর যদি দুই সাইড থেকে দেখো তাহলে এটা 2 পয়েন্ট, আর যদি তিন সাইড থেকে দেখো তাহলে এটাকে তোমরা 3 পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন বলা হচ্ছে। এখন এটার আলোকে এখানে একটা ম্যাথ আছে, প্রবলেম 7.10, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ প্যারালাল প্রজেকশন। ওকে, সো আমরা আবার প্যারালাল প্রজেকশনে যাচ্ছি। এক্স ওয়াই প্লেন ইন ডিরেকশন অফ প্রজেকশন, এটা একটা আমার একটা বি ভেক্টর। তো সেই ভেক্টরটার যদি অর্ধেক এটা হয়, তাহলে সেটাকে তুমি হাফ বি বলতেছো। এই ভেক্টরের দ্বিগুণ হলে টু বি বলতেছো। বাট এটা প্যারালাল, রাইট? প্যারালাল বলে তুমি এটাকে, এই যে এখানে টু, হাফ বা মাইনাস মাইনাস দিয়ে ভেক্টরটা ডিরেকশনটা যে উল্টে গেছে সেটা তুমি বুঝাচ্ছ। তার মানে একটা ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর প্যারালাল থাকে, তাহলে দুইটা ভেক্টরই সেম, সাথে একটা কি যোগ হয়? কনস্ট্যান্ট যোগ হয়, রাইট? সেটাকে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আর এটা সেম ভেক্টর, বা এদের কনস্ট্যান্টের মাধ্যমে আমরা ওদের মধ্যে ডিফারেন্সিয়েটটা করতেছি আর কি, প্যারালাল ভেক্টরের মাধ্যমে। তো এখানে আমরা ঠিক একটা লাইন, এই যে পি এবং পি প্রাইম, একটা লাইন না সরি, পিটা হচ্ছে আমার অরিজিনাল অবজেক্ট যেটা সেটা, এবং পি প্রাইমটা হচ্ছে আমার যেটাকে আমরা প্রজেক্ট করছি সেই পয়েন্টটা। ওকে, তো সেটাকে যদি একটা আমরা অরবিটারি এক্সিসের সাপেক্ষে বা অরবিটারি একটা ভেক্টরের সাপেক্ষে যদি আমরা সেটার প্রজেকশনটা দেখতে যাই, তাহলে কি দাঁড়ায়? যেটা আমরা অন্যান্য গুলোর জন্য দেখছিলাম, অরবিটারি যে প্লেন বা সেটা। তাহলে যেহেতু এই দুইটা ভেক্টর সেম, হ্যাঁ সেম না মানে প্যারালাল অবস্থায় আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমার এক্স অরিজিনাল অবজেক্ট, এবং এটা হচ্ছে আমার কি প্রজেক্টেড প্লেন যেটা পি প্রাইম এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম মাইনাস এক্স ইকুয়াল টু কে এ, এটা আমরা লিখতে পারি কিনা? কে এটা হচ্ছে ওই কনস্ট্যান্টটা। তাহলে এখানে তোমার সহগটা হচ্ছে তোমার এ, তাহলে এটা সেমই থাকলো আমার। এটা এটা এবং এই ডিস্টেন্সটা সেম, এক্স মাইনাস এক্স প্রাইম দিয়ে বা এক্স প্রাইম মাইনাস এক্স দিয়ে আমরা বেসিক্যালি ডিস্টেন্সটাই নিচ্ছি। তাহলে সে দুইটাই সেম। এখন বাট এটার মধ্যে ডিফারেন্সটা তাইলে ওই যে একটু আগে যেটা দেখালাম ইয়ার কারণে যেটা হচ্ছে, সেটার কারণে আমরা সেজন্য হচ্ছে ক্যাটাকে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, যেন হচ্ছে যে ওই ডিফারেন্সটাকে সেম বোঝানোর জন্য আর কি, যে মানে ভেক্টর দুইটা একই কিন্তু তাদের ওই যেটা আমরা কি সাইজ বলি বা লেন্থ যেটাকে বলি, সেটার আলোকে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, বাট তারা প্যারালালি সেম ডিরেকশনে আছে, সেম ডিরেকশনে ভেক্টর দুইটা আছে। একইভাবে ওয়াই প্রাইমেরটা হলে আমার বি হবে, এবং জেড প্রাইমেরটা আমার সি হবে। এই তিনটা আমরা পাচ্ছি, এই তিনটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে এই তিনটা যদি আমরা পাই, তাহলে আমরা অলরেডি বলতেছি যে আমার জেড প্রাইম অটোমেটিক্যালি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, যেহেতু আমার জেড অ্যাক্সিস কে আমরা ব্যানিশ করে দিব, তাহলে জেড প্রাইমটা আমার জিরো হয়ে যাবে। জেড প্রাইম যদি আমার জিরো হয়, তাহলে আমরা কে এর মান পাচ্ছি কত? মাইনাস জেড বাই সি, এটা পাচ্ছি। জেড প্রাইম যেহেতু জিরো হয়ে গেছে আমার, জেড প্রাইম থাকবে না আমার প্রজেকশনের পরে,
তাহলে আমরা কে এর মানেটা পাইছি, আর কে এর মানেটা যদি আমি অন্যগুলোতে বসাই তাহলে আমরা এই ইকুয়েশন গুলো পাচ্ছি। আর সেই ইকুয়েশন গুলোকে ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা দেখাই তাহলে ফাইনালি আমাদের এই ম্যাট্রিক্স ফর্মটা আসে। এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো এটুকু তো। ওকে। তো সেটারই আলোকে হচ্ছে যে আমরা তাহলে এখানে যেটা পাইছি সেটা হচ্ছে একই ডিরেকশন প্রজেকশন, প্যারালাল প্রজেকশনেরই আরেকটা আপডেটেড যেটা ভার্সন ছিল সেটা হচ্ছে অবলিক প্রজেকশন, যেখানে আমরা দুই ধরনের প্রজেকশন পাইছিলাম, পারপেন্ডিকুলার না হলে যেটা হয়। ওটা যদি তোমার যেটা আসছিল সেটার ক্ষেত্রে আমরা বলছিলাম কি অবলিক প্রজেকশনের দুইটা, একটা হচ্ছে ক্যাভিলিয়ার আর একটা হচ্ছে কি কেবিনেট। একটা হচ্ছে ক্যাভিলিয়ার, কেবিনেট। প্রজেক্টর যখন পারপেন্ডিকুলার হয় না তখন এই দুইটা প্রজেকশন আমাদের, একটা ক্যাভিলিয়ার আর একটা হচ্ছে কেবিনেট। তো এবং ক্যাভিলিয়ার কেবিনেটের মধ্যে আমরা দেখছিলাম ক্যাভিলিয়ারে কি থাকে আমাদের, রিটেইন থাকে, ল্যান্ডটা সেমই থাকবে, আর কেবিনেটে আমাদের কি হয়, ল্যান্ডটা হাফ হয়ে যায়। ওই ডেপথটা, সেই ডেপথটাই তো বেসিক্যালি হচ্ছে আমার জেড এর মান, রাইট? তো এখন সেটাকে আমরা এখানে কিভাবে জেনারেলাইজ করতেছি সেটা দেখো। তো ঠিক একইভাবে আমরা আগের ইকুয়েশন ওটা দেখতে পাইলাম, এবং এখানে আমাদের এই পি পয়েন্টটা প্রজেক্ট হচ্ছে। এই পি পয়েন্টটা আমার এখানে প্রজেক্ট হইলো, সেটা প্রজেক্ট হওয়ার পরে আমার এই যে সেন্টার অফ প্রজেকশন থেকে তুমি এখানে এই জিনিসটা পাচ্ছ, সেটাকে যদি তুমি আইদার এটা ধরো ওই এক্সিস এর সাথে, এই ম্যাট্রিক্সটা ধরো কিংবা এই ম্যাট্রিক্সটা ধরো, যেটাই ধরো না কেন। ওকে, তুমি যেটাই ধরো না কেন এখানে তুমি হচ্ছে যে কিসের মান পাবা, এই যে এর মান, বি এর মান, সি এর মান, এগুলো তুমি পাচ্ছ। যেহেতু এখানে টিটা আছে সেখানে তোমার এখানে কস টিটা, সাইন টিটা, এগুলো দিয়ে এই মানগুলো আসতেছে। এখন এই এ বি সি, সি ইকুয়াল টু -1 কেন আসছে, কারণ হচ্ছে আমার ডিরেকশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন আসতেছে, ফরওয়ার্ড ইয়াতে নাই, এই যে বি এরটা, সেই কারণে হচ্ছে এটা আমাদের কি হচ্ছে, -1 আসছে। এখন এই মানগুলোকে যদি আমরা আমাদের আগে একটু আগে যে ইকুয়েশন পাইছি সেই ইকুয়েশনে যদি আমরা বসাই, এই যে এগুলোতে বসাই, তাহলে হচ্ছে আমার -a/c, হ্যাঁ, তখন হচ্ছে আমার এই ইকুয়েশনটা হয়। এরপর এটাকে হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন আমরা এই 0 0 1 0 0 1 এগুলো আনছি। আর এক্স প্রাইম ইকুয়াল টু, যদি তুমি ধরো এক্স প্রাইমটা, এটা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে ভূমি, ঠিক আছে? তাহলে আর এফ যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, পিটা এখানে এসে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, সে কারণে হচ্ছে আমার কি হচ্ছে, এক্স প্রাইম ইকুয়াল টু এফ কস থিটা, তার মানে এক্স প্রাইম বাই এফ ইকুয়াল টু আলটিমেটলি কস থিটা। ঠিক একইভাবে ওয়াই প্রাইমেরটা যদি আমরা নিই তাহলে সেটাও একইভাবে আসতেছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই লম্ব বাই ভূমি, ঠিক আছে, সাইন থিটা। তো এখন এখানে যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমার এখানে এই যে অ্যাঙ্গেল, এটার সাপেক্ষে আমরা এটা পাইলাম, এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করছি। তো ফাইনালি এখন আমাদের যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, ক্যাভিলিয়ার এবং কেবিনেটের, তাহলে আমি ক্যাভিলিয়ার এবং কেবিনেটের ট্রান্সফরমেশনের এই ম্যাট্রিক্সটা পাইছি। সেই ম্যাট্রিক্সটার আলোকে এখন আমার যদি আমাকে বলা হয় যে আহ, এই যেমন ক্যাভিলিয়ার উইথ টিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে ক্যাভিলিয়ার উইথ টিটা ইকুয়াল টু 45 ডিগ্রি যদি আমাকে বলা হয়, তাহলে আমার এফ এর যে মানটা, এই যে এফ এখানে যেটা ছিল, যেমন এখানে এফ কত হয়ে গেছে বলো তো, এটা আমার অরিজিনাল এফ ছিল, রাইট? সেই অরিজিনালটা এখন এখানে কত হয়েছে, এটা কি সেম আছে? এটা কি ক্যাভিলিয়ার নাকি কেবিনেট এই মুহূর্তে? হ্যালো, তুমি কেউ কি শুনতেছো কিছু?
জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা ক্যাভিলিয়ার নাকি ক্যাবিনেট? স্যার এখানে তিথার ফেলো তো জানি না আমরা স্যার। বুঝি না। স্যার তিথার ফেলো আগে জানতে হবে না, মানে আমার 45 ডিগ্রি না, তুমি অ্যাঙ্গেলে এটা নাকি দেখে তোমার কি 63। মনে হচ্ছে? আমরা কি স্যার ক্যাভিলিয়ার এবং এখানে দেখে ক্যাবিনেটের মনে হচ্ছে পার্থক্য কি 45। বলছিলাম? না, অ্যাঙ্গেলের কথা বলতেছি না আমি। ক্যাভিলিয়ার এবং ক্যাবিনেটের মধ্যে মেইন পার্থক্যটা কি ছিল? একটা অরিজিনাল থাকবে আর একটা হাফ করা হবে। এটা তো হ্যাঁ তো অরিজিনালই মনে হচ্ছে। এটার এই দুইটা লাইন কি সেম, নাকি উপরেরটা থেকে নিচেরটা কিছু কমে গেছে মনে হচ্ছে? কমে গেছে। কমে গেছে না? জি স্যার। যদিও নিয়ারলি অর্ধেকের চেয়ে হয়তো তোমার একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কমে গেছে। ঠিক আছে, কমে গেলে সেটা আমাদের কিসে চলে যাবে? কমে গেলে কোনটা, না কমলে কোনটা? ক্যাবিলিয়ার মনে ক্যাভিলিয়ার। হয়। ক্যাভিলিয়ারে কমে নাকি ক্যাবিনেটে কমে? ক্যাবিনেটে। ক্যাবিনেটে কমে। ঠিক আছে, তাহলে এখানে এই ব্যাপারটা এখানে করা হয়েছে। তোমার যখন ক্যাভিলিয়ার বলতেছে তখন দেখো এফ এর মানটা 1 রেখে দিছে, আর টিটার মানটা 45 ডিগ্রি রাখলো। ওকে, ক্যাভিলিয়ার যখন বলবে তখন এফ এর মানটা 1, অর্থাৎ যেটা ছিল আমার সাইজ সেটাই থাকবে। আর যখন কেবিনেট বলা হচ্ছে তখন এফ এর মান আমার কত হয়ে যাবে? আমরা যেটা শুরু থেকে বলে আসতেছিলাম, কেবিনেট মানে হচ্ছে সাইজটা আমার অর্ধেক হয়ে যাবে ডেপথের, তখন এফ এর মানটা আমার হাফ হয়ে গেছে। আর থিটার মান যেটা তোমাকে এখানে প্রশ্নে দেওয়া থাকবে সেটা। তাহলে এই যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাই তুমি ক্যাভিলিয়ার এবং কেবিনেটের জন্য ডিরাইভ করে নিছো। এবং সেটা নেওয়ার পরে তোমার ফাইনালি যেটা আসছে সেখানে এফ এর মানটা ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি ক্যাভিলিয়ারে যাচ্ছ নাকি কেবিনেটে যাচ্ছ। আর টিটা তোমাকে প্রশ্নে দেওয়াই থাকতেছে। তাহলে যদি ক্যাভিলিয়ার বলা হয় তাহলে তোমার এফ এর মানটা ডেপটা সেমই থাকবে, তার মানে 1 থাকবে। আর যদি কেবিনেট বলা হয় তাহলে হচ্ছে তোমার এফ এর মানটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ক্লিয়ার? তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের প্রজেকশন থেকে এগুলাই বেসিক্যালি দেখতে হবে। আমরা আরেকবার যদি একটু দেখি শুরু থেকে, তো আমরা যেটা দেখছিলাম, দুই ধরনের প্রজেকশন আমরা দেখছি। প্রথমে হচ্ছে প্রজেকশন প্লেন, যেটা আমরা বলছিলাম 3D কে কেন 2D তে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আমাদের ডিভাইস স্ক্রিন বা এগুলোর জন্য। সেই সেই 3D থেকে 2D এর কনভার্সন যেটা, সেটার কারণে আমাদের প্রজেকশন এটা জানতে হচ্ছে। সে জানার জন্য আমরা এখানে দেখলাম প্রজেকশন মানে হচ্ছে আমাদের যে জিওমেট্রিটা, প্রজেকশন জিওমেট্রি কাজই হচ্ছে 3D কে 2D তে কনভার্ট করা। আর লার্জ স্কেলে আমরা দুই ধরনের প্রজেকশন দেখছি, একটা হচ্ছে পার্সপেক্টিভ, একটা প্যারালাল। পার্সপেক্টিভ কাজ করে হচ্ছে একজন আর্টিস্ট যেভাবে চিন্তা করে সেই চিন্তাকে প্রাধান্য দিয়ে রিয়েলিস্টিক ইমেজ তৈরি করার জন্য পার্সপেক্টিভ প্রজেকশনটাকে হাইলাইট করা হয়। আর প্যারালাল প্রজেকশনকে হাইলাইট করা হয়েছে সাইন্টিফিক বা একজন ইঞ্জিনিয়ার যেভাবে চিন্তা করে, তার অরিজিনালিটি বা অরিজিনাল যে প্রিসাইজ যে সাইজ, এগুলো সবগুলো ঠিকঠাক ভাবে মেনটেন করার যে টেন্ডেন্সি, সেখান থেকে প্যারালাল প্রজেকশনের আইডিয়াটা ওখান থেকে আসছে। আবার প্যারালাল প্রজেকশনকে আমরা আবার এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। প্যারালাল প্রজেকশনের ডিফারেন্সটা দেখলাম, এটাকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, অর্থোগ্রাফিক এবং অবলিক। অর্থোগ্রাফিকে বলতেছি প্রজেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকতেছে, আর অবলিকে হচ্ছে প্রজেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকতেছে না। সেই অবলিকেরই দুইটা ভার্সন একটু আগে আমরা দেখলাম, ক্যাভিলিয়ার কেবিনেট। ক্যাভিলিয়ারে হচ্ছে আমাদের যে ডেপটা, সেই ডেপটা সেমই থাকতেছে, আর কেবিনেট হচ্ছে সেটাকে আমরা শর্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের ক্যাবিনেটের ক্যাবিনেটের কাজ। আর ওখানে ক্ষেত্রে মাল্টিভিউ, আমরা ফ্রন্ট থেকে দেখলে কিরকম দেখতেছি অবজেক্টকে, লেফট থেকে দেখলে কিরকম, রাইট থেকে দেখলে কিরকম, এবং টপ থেকে দেখলে কিরকম, সেটা আমরা মাল্টিভিউতে দেখলাম। আর যদি আমার তিনটা এক্সিসের সাথে, যেহেতু ভিউ প্লেনের সাথে প্যারালাল না, সেক্ষেত্রে তিনটা এক্সিসের সাথে যদি সেম অ্যাঙ্গেল তৈরি করে তখন আইসোমেট্রিক, দুইটা এক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করলে ডাইমেট্রিক, আর যদি কোনো এক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি না করে তাহলে সেটাকে আমরা ট্রাইমেট্রিক বলতেছি। এরপর আমরা পার্সপেক্টিভ প্রজেকশনে গেছি। পার্সপেক্টিভ প্রজেকশনে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, প্রথমে পার্সপেক্টিভ প্রজেকশনের মাধ্যমে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখছি, যেটার মাধ্যমে হচ্ছে এই যে ক্যাভিলিয়ার কেবিনেটে অর্ধেক হয়ে যাচ্ছে সেটা। সেই পার্সপেক্টিভ প্রজেকশনে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখলাম কিভাবে হচ্ছে আমাদের জেড পয়েন্টটাকে আমরা কি করে দিচ্ছি, ব্যানিশ করে দিচ্ছি। তো এটার মাধ্যমে ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ হচ্ছে সমরূপী ট্রায়াঙ্গেল থেকে, সেই জিনিসটা আমরা দেখলাম। এবং দেখার পরে এখানে আমরা একটা ম্যাথ দেখছি, যেটাতে একটা কিউবকে আমরা রিপ্রেজেন্ট করছি। প্রথমে সেই কিউবকে যদি আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা এখানে পাইছি, সেই ম্যাট্রিক্সটা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা, পার্সপেক্টিভ প্রজেকশনের ট্রান্সফরমেশন, এই ম্যাট্রিক্সটার সাপেক্ষে যদি আমরা কি করি, রিপ্রেজেন্ট করি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জেডটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়।
তো ডি দিয়ে বেসিক্যালি আমরা এখানে ওটাকে ইয়া করা, ওই যে ডেপথ যেটা, সেই ডেপথটা জেড এর মানটাকে ইয়া করার চেষ্টা করছি। তো যখন ডি ইকুয়াল টু 10 হয় তখন আমার কোঅর্ডিনেট কি হচ্ছে, আর যখন ডি ইকুয়াল টু 1 থাকে তখন কোঅর্ডিনেট কি হচ্ছে। এরপর হচ্ছে আমরা আবার পার্সপেক্টিভ প্রজেকশনের যে যে চ্যালেঞ্জ গুলো সেগুলো দেখছি। একটা তো হচ্ছে অবজেক্ট গুলো দূরত্বের উপর বেস করে ডিফারেন্ট সাইজের অবজেক্টকে আমরা সেম ভাবে দেখতেছি, সেই জিনিসটাকে আমাকে হাইলাইট করতে হচ্ছে, বা সেটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে প্যারালাল লাইন গুলা কোথাও গিয়ে মিট করে, যেটা আমরা চোখের দেখাতে আমরা সেটা দেখতে পাই, সো সেই মিট করানোটাকে হচ্ছে একটা চ্যালেঞ্জ, যেটা অটো অরিজিনালি মিট করতেছে না, বাট আমার প্রজেকশনে সেটাকে মিট করাইতে হচ্ছে। এবং হচ্ছে ভিউ কনফিউশন, যদি প্রজেকশন সেন্টার অফ প্রজেকশনের পেছনে গিয়ে কোনো অবজেক্টের ইয়াটা তৈরি হয়, অবজেক্টের প্লেনটা তৈরি হয়, তাহলে সেটাকে আমরা উল্টাভাবে দেখতেছি, সেটা একটা চ্যালেঞ্জ। আবার হচ্ছে কোনো পয়েন্ট যদি সেন্টার অফ প্রজেকশনের সাথে একই লাইনে একই প্যারালাল ইয়াতে পড়ে যায়, তখন সেটাকে আমরা আর প্রজেক্ট করতে পারতেছি না, সেটা ইনফিনিটি ইয়াতে চলে যাচ্ছে, সেটার একটা। এখানে আমরা দেখলাম এই যে এখানে যাইতে যাইতে সেটা কি, যখন একই লাইনে চলে আসবে তখন সেটা আর প্রজেক্ট হবে না কোথাও গিয়ে কোনো পয়েন্টে গিয়ে, সেটাকে আমরা টপোলজিক্যাল ডিস্টরশন বলতেছি। এরপর হচ্ছে আমরা পার্সপেক্টিভ প্রজেকশনের ওটাতে দেখলাম কিভাবে যা রিমুভ হয়, কিভাবে প্যারালাল প্রজেকশনের ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়েশনটা ডিরাইভ করছি। বেসিক্যালি হচ্ছে যে প্যারালাল প্রজেকশনে আমাদের কিভাবে ভেক্টরের যে আইডিয়া সেটা ইউজ করে কিভাবে আমরা প্যারালাল প্রজেকশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পাই সেটা দেখলাম। আর ওখানে পার্সপেক্টিভেরটা দেখছি, এখানে প্যারালাল প্রজেকশনেরটা দেখতেছি। তো সেই প্যারালাল প্রজেকশনের ম্যাট্রিক্স থেকে আমরা পরবর্তীতে অবলিক যে প্রজেকশন, সে অবলিক প্রজেকশনের অর্থাৎ ক্যাভিলিয়ার ক্যাবিনেটের জন্য ম্যাট্রিক্সটাকে ডিরাইভ করলাম। এটা হচ্ছে প্যারালাল প্রজেকশনের ম্যাট্রিক্সটা, যেটা আমাদের ইয়া থেকে আসতেছে। আহ, আর সেই প্যারালাল প্রজেকশনের ম্যাট্রিক্সেরই ট্রান্সফর্মড ম্যাট্রিক্স বলি, বা সেই প্যারালাল প্রজেকশনের অগমেন্টেড ডিরাইভেশন থেকে আমরা পাইছি হচ্ছে কি অবলিক প্রজেকশনের জন্য যে ম্যাট্রিক্স সেটা। সেখানে এফ এর মানটা দিয়ে বেসিক্যালি ওই ডেপথটা ডিফাইন করতেছে। যদি আমার ক্যাভেলিয়ার হয় তাহলে এফ এর মানটা আমার 1 থাকতেছে, যেহেতু অরিজিনাল যেটা সেটাই মেনটেন করতেছে। আর যদি কেবিনেট হয় তাহলে এফ এর মানটা আমাদের হাফ হয়ে যাচ্ছে, কারণ সেটা আমাদের শর্ট এন্ড হবে লেন্থটা, সে কারণে। তো এটাই ছিল প্রজেকশনের আলোচনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে তাইলে, that's all for today. Thank you.